দেশে করোনায় একদিনে আরও ৩৭ জনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪৬ জন, শনাক্ত ২,৬৯৫ জন। লাশ দাফন বা সৎকারে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘন্টার মধ্যেই দিতে তাগিদ মন্ত্রণালয়ের, জনবল সংকট সহ নানা অজুহাত অধিদপ্তরের। নামের মিল থাকায় মাদক মামলায় ৩ মাস ধরে জেল খাটছেন শারীরিক প্রতিবন্ধী যুবক রুবেল। ভুল স্বীকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসির। তদন্তের নির্দেশ উচ্চ আদালতের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশে একদিনেই রেকর্ড হলো করোনা ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু আর আক্রান্তের। সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২,৬৯৬ জনের মধ্যে ভাইরাস শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫৫,০০০। নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, লাশ থেকে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি। তাই লাশ দাফন বা সৎকার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজন নেই আলাদা কবরস্থানেরও। দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের ৮৮তম দিনে বাংলাদেশ মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছাড়ালো ৫৫,০০০। দুটি পরীক্ষাগার কমে ল্যাবের সংখ্যা ৫০-এ নেমে এলেও সবশেষ ২৪ ঘন্টায় টানা দ্বিতীয় দিনের মতো ১২,০০০-এর বেশি নমুনা পরীক্ষার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দ্বিতীয় সর্বোচ্চ নমুনা পরীক্ষার দিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ ২,৬৯৫ জন। নমুনা পরীক্ষার বিপরীতে এ হার ২১.৫৪%। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যুতে দেশে এখন কোভিডে প্রাণহানি ৭৪৬ জন। আরও ৪৭০ জন সুস্থ হয়ে ওঠায় কোভিড জয়ী সংখ্যা ছাড়িয়েছে ১১,৫০০। মৃতদেহ থেকে কোভিড-১৯ সংক্রমণ ছড়ানোর প্রমাণ না মেলায় করোনায় মৃতদের শেষকৃত্য নিয়ে আতঙ্কিত না হয়ে বরং প্রচলিত নিয়ম অনুসরণেরই পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। শুধুমাত্র কোভিড হিসাবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার কোনো দরকার নাই। বুলেটিনে বলা হয়, কোভিড যুদ্ধের প্রধান অস্ত্র মাস্ক ব্যবহার আর স্বাস্থ্যবিধি মেনে চলা। এদিন তুলে ধরা হয় সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের অর্থনৈতিক মূল্য। একজন মাস্ক ব্যবহার করলে তার যে অর্থনৈতিক বেনিফিট বা উপকার সেটা হলো ৩,০০০ থেকে ৬,০০০ US ডলার। কারণ মাস্ক ব্যবহার করলেই রোগ প্রতিরোধ করা যায় এবং রোগ প্রতিরোধের ফলে যে আক্রান্ত না হলে এই এতগুলো অর্থ সাশ্রয় করা যায়। পুরনো কাপড় দিয়েও ৩ স্তর বিশিষ্ট মাস্ক তৈরি করে পরা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুরু হয়েছে ২,০০০ শয্যার বসুন্ধরা কোভিড হাসপাতালের সেবা কার্যক্রম। দেশে এখন মোট আইসোলেশন শয্যা ১৩,২৮৪ আর আইসিইউ ৩৯৯টি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার এহসান জুয়েল। ২৪ ঘন্টার করোনায় স্বাগত সবাইকে। সংক্রমণের ১৩তম সপ্তাহ চলছে, ৮৮তম দিন আজ। গত ২৪ ঘন্টায় দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১২,৫১০ জনের। এর মধ্যে আক্রান্ত পাওয়া গেছে ২,৬৯৫ জনের। মোট আক্রান্ত ৫৫,১৪০ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। মোট এখন পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন ৭,০৪৬ জন। সুস্থ হয়েছেন ৪৭০ জন। শুরুর দিন থেকে খুব ধীর গতিতে আক্রান্ত হয়েছে, তবে শেষের দিনগুলোতে খুব দ্রুত গতিতে আক্রান্তের হার বেড়েছে। তুলনামূলক বিশ্লেষণে দেখতে চাই যে ১০,০০০ আক্রান্ত হতে কতদিন সময় লেগেছে। তাহলে আমরা দেখতে পাবো প্রথম ১০,০০০ আক্রান্ত হতে সময় লেগেছিল ৫৮ দিন, অর্থাৎ ৪ মে প্রথমবারের মতো আমরা ১০,০০০ আক্রান্ত হয়েছে। এরপর দ্বিতীয়বার ২০,০০০ পৌঁছতে সময় লেগেছিল ১৫ই মে, অর্থাৎ এখানে সময় লেগেছিল ১১ দিন। কিন্তু ৩০,০০০ পৌঁছতে সময় লেগেছে মাত্র ৭ দিন, ২২শে মে সেটি পৌঁছে গিয়েছে। এবং ২৮শে মে ৪০,০০০ আক্রান্ত হয়েছে, অর্থাৎ মাত্র ৬ দিনের ব্যবধানে ১০,০০০ আক্রান্তর সংখ্যাটা বেড়েছে। এবং সবশেষ ২ জুন, অর্থাৎ ৫ দিনের ব্যবধানে ৫০,০০০ আক্রান্ত হয়েছে। পরীক্ষার হার এবং আক্রান্তের সংখ্যা বিবেচনা করি সবশেষ ৭ দিনে, তবে আমরা দেখতে পাবো এই সংখ্যাটা মোটামুটি ২০% কাছাকাছি উঠানামা করছে। সবচেয়ে বেশি হয়েছে গত ৭ দিনের মধ্যে আমরা দেখতে পাই ২৯ মে ২২.৩৩%। এখন পর্যন্ত ৭০০-এর উপরে মারা গেছে। সেই ৭০০-এর উপরে মারা যাওয়ার সংখ্যাটা কিভাবে বেড়েছে, অর্থাৎ প্রথম ১০০ জন পৌঁছতে কিন্তু সময় লেগেছিল ৪৪ দিন, কিন্তু পরবর্তীতে সেটি কিন্তু খুব দ্রুত বাড়ছে। ১০০ জন মারা গিয়েছেন ২০ এপ্রিল, ২০০ জন মারা গেছেন ৮ই মে, ৩০০ জন মারা গেছেন ১৬ই মে, ৪০০ জন মারা গেছেন ২১শে মে, ৫০০ জন মারা গেছেন ২৫শে মে, ৬০০ জন মারা গেছেন ৩০শে মে এবং সবশেষ
3 জুন আমরা জানি যে সেটি 700-র উপরে। সবশেষ 24 ঘন্টায় যারা মারা গেছেন সেই 37 জনের মধ্যে আমরা দেখেছি সবচেয়ে বেশি মারা গেছেন 51 থেকে 60 বছর বয়সী 12 জন এবং 61 থেকে 80 বছর বয়সী সেখানেও 16 জন। এইভাবে শুরুর দিকে খুব ধীর গতি থাকলেও এখন কিন্তু খুবই উচ্চ হারে আক্রান্ত এবং মৃত দুটি সংখ্যাই বাড়ছে, যেটি এক ধরনের আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এই ছিল করোনা 24 ঘন্টার সবশেষ খবর। করোনা পরীক্ষায় রিপোর্ট পেতে বেশ কয়েকদিন লেগে যাওয়ার কারণে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় রিপোর্ট দিনে দিনেই দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। তবে জনবল সংকট সহ নানা কারণে ফলাফল পেতে দেরি হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রসূন আশিসের রিপোর্ট। দেশে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাগারের সংখ্যা 1টি থেকে 52টিতে উন্নীত হয়েছে। এরপরও নমুনা সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এবং ফলাফল পাওয়া নিয়ে এখনো রয়েছে নানা জটিলতা। বিশেষ করে পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর সময় মতো ফলাফল না পাওয়ায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ সময়ের মধ্যে সবার অজান্তেই অনেকে সংক্রমিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট আর পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির সক্ষমতার অভাবেই ফলাফল পেতে কয়েকদিন লেগে যাচ্ছে। পরীক্ষার ফল পেতে দেরি হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের ঝুঁকি থাকে এবং এটা একটু মারাত্মক ব্যাপার, এ নিয়ে সবাই কনসার্ন। রেজাল্ট তো মাঝখানে একটা দিন দিয়ে তারপরের দিন এটা দিয়ে দেওয়া উচিত। আমাদের দেশে সবই খুব ঢিলা। এখন এইটা হয়তো 2-1 দিন আরো লাগবে সময়। স্যাম্পল যে আজকে দিলেন, যদি 5 দিন পরে রেজাল্ট পান, করোনা আক্রান্ত হন, আপনি যদি ফ্যামিলিতে থাকেন, ফ্যামিলি সবাই আক্রান্ত হয়ে যেতে পারে এর ভিতর। আমাদের এখানে হয়তো ধরেন 48 ঘন্টার মতো লেগে যায়। আইপিএইচ বা ন্যাশনাল ল্যাবেও হয়তো 48 ঘন্টা থেকে 72 ঘন্টা লেগে যায়। এর চেয়ে ডবল ট্রিপল জনবল বাড়াইতে হবে। তাদের মতে, সন্দেহভাজন হলেই পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত তাকে অন্যের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। যে ওখানে যাচ্ছে সে যে নিজেই সন্দেহ করেই তো যাচ্ছে। ইন দি মিন টাইম কিন্তু ওরা নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রাখবে। আপনি যদি সন্দেহজনক রোগী হন, আপনি যদি স্যাম্পল দিয়ে থাকেন, তাহলে আপনি নিজেকে বাড়িতে আলাদা করে রাখেন। এদিকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে এখনো কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে এখন থেকে 24 ঘন্টার মধ্যেই করোনা পরীক্ষার ফল প্রকাশের তাগিদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ম্যানেজমেন্টে হয়তো কিছুটা সমস্যার সম্মুখীন কখনো কখনো হয়েছে। যারা স্যাম্পল কালেকশন করে তারা অনেক সময় টিউবের গায়ে, যেখানে প্রপারলি নাম, ঠিকানা, আইডি নাম্বার লিখতে হয়, অনেক সময় তারা হয়তো কিছু কিছু ভুল করেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একদিন দিলে তারপরের দিনে কিন্তু ফলাফলটা আসার কথা বলেছে ডিজি হেলথকে। একদিন স্যাম্পল দেওয়ার পরের দিনে যেন তারা রেজাল্ট পেতে পারে। যে কারণেই হোক, নমুনা পরীক্ষার ফলাফল দেরিতে দেওয়ার বিষয়টি কোনোভাবেই কাম্য নয় বলেও জানান এই কর্মকর্তা। 10,000 প্লাস মাইনাস কিন্তু পরীক্ষা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনার হটস্পট চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু হচ্ছে। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর গত 2 মাসে এখানে আক্রান্তের সংখ্যা 3000 পেরিয়ে গেছে। আর মৃত্যু হয়েছে 77 জনের, যা শনাক্তের বিপরীতে 2.57%। আর সুস্থ হয়েছেন 992 জন। এর মধ্যে 750 রোগী বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, যা মোট রোগীর অন্তত 35%। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। প্রথম রোগী শনাক্ত হওয়ার 2 মাসের মাথায় এসে করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট চট্টগ্রাম। এর মধ্যে 25,000-এর বেশি নমুনা পরীক্ষার পর এখানে রোগী শনাক্ত হয়েছে 3188 জন। এর মধ্যে নগরীর 16 থানায় রোগীর সংখ্যা 2300। তবে গত 15 দিন ধরে এখানে রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। ঢাকা যে জেলা শহর, চিটাগাং, বিহার, এখানে কিন্তু মৃত্যুর হার বেশি। সেই অনুযায়ী ন্যাশনাল রেট থেকে একটু বেশি হলেও আমরা মনে করি না এটা খুবই আমাদের জন্য খুব খারাপ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী মোট আক্রান্তের মধ্যে মৃত্যুর হার 2.57%। অথচ ঢাকা সহ বিভিন্ন স্থানে এ হার 1.5%। তেমনি সুস্থতার দিক থেকেও এগিয়ে এখানকার রোগীরা। বিভিন্ন হাসপাতাল থেকে 242 জন এবং বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও 750 জন। রেড জোনে পরিণত হয়েছে চট্টগ্রাম। প্রতিদিন প্রায় 200 থেকে 250 মানুষ সংক্রমিত হচ্ছে এবং প্রায় 3000 ছাড়িয়ে গেছে। শতকরা 5 জন মানুষ কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। চিকিৎসকদের মতে ইতিমধ্যে যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের অধিকাংশ বয়সে তরুণ এবং যুবক, আর মৃত্যুবরণকারীদের 70% বয়সে প্রবীণ। সুস্থতার হার বাড়ার পিছনে ওনারা নিশ্চয়ই একটা চিকিৎসা প্রক্রিয়া বের করেছেন। এতে ওনারা উপসর্গকে নিয়ে চিকিৎসা যেটা করে যাচ্ছেন সেটার মাধ্যমে সমন্বয় করে যাতে আরও সমস্ত হাসপাতালগুলো একই রকম চিকিৎসা একটা গাইডলাইন তৈরি করতে পারে। প্রয়োজনের তুলনায় টেকনোলজিস্ট একেবারে কম।
যে কারণে কোনো রকম নিয়ম শৃঙ্খলা না মেনে অনেকটা হুড়ুহুড়ি করে এই নমুনা সংগ্রহ করতে হচ্ছে। আর এর ফলেই এই চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের জেনারেল হাসপাতাল থেকে কমল দে, সময় সংবাদ। সংক্রমণপ্রবণ জীবাণুর শঙ্কা আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। গেল 2 মাসে করোনা মোকাবিলার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের আঘাতও সহ্য করেছে দেশবাসী। মানুষের প্রাণ বাঁচিয়ে করোনা যুদ্ধে উত্তরণের জন্য বিরতিহীন শ্রম দিয়ে যাচ্ছেন সরকার প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্ষণ গণনার শুভ সূচনা আমি এখানে ঘোষণা করছি। কথা ছিল জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের ঘনঘটায় চলতি বছর সমৃদ্ধির নতুন সোপানে উঠবে দেশ, কিন্তু করোনার অদৃশ্য ঝড় পাল্টে দিচ্ছে অনেক কিছুই। যারা হাত পাততেও পারতেছে না তাদের তালিকা করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া। করোনার সংক্রমণ থেকে বাঁচতে 2 মাসের সাধারণ ছুটির কবলে গৃহবন্দিত্ব বরণ করতে হয় দেশবাসীকে। কাজ হারিয়ে জীবিকার অভাবে বিপন্ন লাখো মানুষকে বাঁচাতে বহুমাত্রিক সহায়তার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। অস্বাভাবিক এই পরিস্থিতিতে সামগ্রিক দিক সামলাতে গণভবন থেকেই প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন সার্বিক দাপ্তরিক কর্মকাণ্ড। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। তার নজরদারিতে বাদ যায়নি চিকিৎসকের সুরক্ষা নিশ্চিত সহ শ্রমজীবী মানুষের খাদ্য সংকট মেটানো পর্যন্ত। যে যেখানে ধান কাটতে যাবেন তাদেরকে সেখানে গন্তব্যে পৌঁছে দেওয়া ইতিমধ্যে আমরা প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়ে গেছে। এই সংকটের মধ্যেই মাঠের ধান দ্রুত সংগ্রহের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কৌশলী এই পদক্ষেপে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই ধান উঠেছে কৃষকের ঘরে। পাশাপাশি চাল উৎপাদনেও বৈশ্বিক সূচকে এক ধাপ এগিয়ে যায় দেশ। প্রাণঘাতী করোনা ভাইরাসের যুদ্ধে যখন প্রতিদিনই বাড়ছে মৃতের তালিকা, তখনই আঘাত এলো ঘূর্ণিঝড় আম্পানের। মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি। দিশেহারা লাখ লাখ উপকূলবাসীকে নিরাপদে রেখে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। ত্রাণ বিতরণের একটা কমিটি করবেন, একদম প্রতি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে কমিটি করবে আলাদা আলাদা। ত্রাণ বিতরণে অনিয়মকারীদের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ সরকার প্রধান। করোনা পরবর্তী পৃথিবীতে সামগ্রিক অর্থেই রাজনীতি, অর্থনীতি সহ পরিবর্তিত বাস্তবতার নতুন ধারা চালু হওয়ার পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। মানুষের পাশে থেকে মহামারীর শেষ পর্যন্ত দেশের সক্ষমতা টিকিয়ে রাখতে নিরন্তর চেষ্টায় দৃঢ় সংকল্পবদ্ধ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। করোনার প্রভাব রাজশাহীর আবের বাজারে পরিবহন সংকটে ব্যাপারীরা কম আসায় বেচা কেনা কম হওয়ার ক্ষতির শঙ্কা। অতিরিক্ত ভাড়া আর সংক্রমণের আতঙ্কে গণপরিবহন ভুগছে যাত্রী সংকটে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেক কম পরিবহন নামলেও অনেক বাসই ফাঁকা থাকছে 3 ভাগের 2 ভাগ। এ অবস্থায় গণপরিবহন সচল থাকা নিয়ে শঙ্কায় পড়েছেন পরিবহন শ্রমিকরা। গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে শতাধিক বাস কোম্পানি প্রতিদিন 104 ট্রিপ দেয়। সাধারণ ছুটির পরে করোনাকালে সরকারি নিয়মে যাত্রী নেওয়া যাবে প্রতি 2 সিটে 1 জন। তার উপর 40 ভাগের মতো বাস নামেনি। তারপরও চলছে যাত্রীর খরা। পাশাপাশি আছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। সরকারি নিয়মে চলতেছে, আবার কিছু কিছু জায়গায় যে সরকারি নিয়মের বাইরেও চলতেছে। আগে তো ছিল 500, এখন একটু 200 বেশি যাচ্ছে। আগে 500 ছিল, এখন 1100 নিল। আজকে আমার সৈয়দপুর 1100 নিল। টার্মিনালের পার্কিং বাবদ এই কেবল 40 টাকা করে রাখছে। আমি বলছি সব বন্ধ সরকারি থেকে, এখনো কির জন্য নাও। তারপরে বলতে না, এটা আমাকে দিতে হবে টার্মিনালের বাবদ। যাত্রী একেবারেই নাই বলতে চলে। 20 জন বেচার কথা, গাড়িতে প্রতি গাড়িতে 10 জন, 11 জন, 8 জন এভাবে যাচ্ছে আর কি। চলাচল যারাই করতেছে নিতান্তই যাদের বিশেষ প্রয়োজন তারাই। তারপর ভাড়ারও একটা ব্যাপার আছে। রাজপথ জুড়ে থাকা গণপরিবহনের জট স্বাভাবিক ঢাকার আমেজ দিচ্ছে বটে, তবে ভেতরে কিন্তু যাত্রীর আকাল। পেটের দায়ে পথে নামা যাত্রী আর পরিবহন শ্রমিকরা মনে করে এর পেছনে দায়ী আতঙ্ক আর অতিরিক্ত ভাড়া। ভাড়ার সাথে আমাকে 20 টাকা, এখন বললো যে 40 টাকা। ফার্মগেট হইতে বঙ্গ মার্কেট 15 টাকা ভাড়া, আগে ছিল 10 টাকা। আতঙ্কের কারণে বাইরে না,
জীবনের মূল্য তো বেশি। আগে তো এই সময় মোটামুটি গাড়ি চালানো চলতো, কিন্তু এখন আসলে গাড়ির তেলের টাকাই হয় না সারাদিনে। এটা ভাড়া আছে 45 টাকা, এটা 72 টাকা, আমরা 70 টাকা রাখতেছি। 23 জনের জায়গায় কখনো 18 জন, কখনো 15 জন, কখনো 10 জন। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই যোগ হচ্ছে নানা উদ্যোগ। তাতেও কি যাত্রীর আতঙ্ক দূর হবে, সে সংশয় থেকেই যাচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 4 স্তরের সুরক্ষা নিশ্চিত করেই ট্রেনে চলছে যাত্রী পরিবহন। যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় 8টির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও 11টি আন্তনগর ট্রেন। তবে বন্ধ রয়েছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। অন্যদিকে নৌরুটে চলছে চরম অব্যবস্থাপনা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই রাজধানীতে ফিরছেন অসংখ্য যাত্রী। বিস্তারিত রিপোর্টে। বুধবার সদরঘাটে ছিল করোনা স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি মাস্ক ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। মাপা হয়েছে শরীরের তাপমাত্রাও। হাতিয়া, মনপুরা ও ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলো ঘাটে ভিড়ানোর সুযোগ দেয়নি নদীবন্দর কর্তৃপক্ষ। তাই পল্টনে যাত্রীদের হুড়োহুড়ি কমে এসেছে অনেকটাই। তবে যাত্রী চাপ না থাকায় স্বাস্থ্যবিধি মানায় শিথিলতা দেখা গেছে ডেকে। এখানে কোনো সামাজিক দূরত্বের কোনো বালাই নেই, সবাই গাতাগাতি করে বসে, যে যার মতো বসে। লঞ্চ কর্তৃপক্ষ এটা একটু এই সামাজিক দূরত্বটা ঠিকমতো রাখছে না। বুধবার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সদরঘাট পরিদর্শন করেন। পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন তিনি। যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান চেয়ারম্যান। যাত্রী চাপ বেশি, তা সবাই চাচ্ছেন যে এই নৌ পরিবহনটা ব্যবহার করতে, কারণ এটা সাশ্রয়ী এবং আরামদায়ক। দেশের নানা স্থানে নৌরুটে যাত্রী পরিবহনে অব্যবস্থাপনা ছিল আগের মতোই। লঞ্চ, স্পিডবোটে গাদাগাদি করে উঠেছেন যাত্রীরা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছেন অনেকে। ঝুঁকিপূর্ণ হয় আমাদের, তারপরে যে হয় পেরে দেয়। চেষ্টা করি সামাজিক দূরত্ব বজায় রেখে নেওয়ার জন্য, কিন্তু পাবলিক মানতেছে না এটা। যাত্রী চাপ বেড়েছে রেলপথে। কমলাপুর রেল স্টেশনে 8টি আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে আরও 11টি। এক সিট করে ফাঁকা রেখেই ছেড়ে গেছে নানা রুটের ট্রেন। তবে বন্ধ রয়েছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। প্রথমে দরজার দিকে দেখলাম স্প্রে মারলো, একদম পুরো দরজা, তারপর সবকিছু স্প্রে মেরে আমাদেরকে প্রবেশ করালো, তার আগে প্রবেশ করাই নাই। আমার মনে হয় আমরা মোটামুটি রেলওয়ে স্বাস্থ্যবিধি মোটামুটি সন্তোষজনক। রেল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্যবিধি রক্ষায় ট্রেনের শিডিউলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। যাত্রীদেরও কিছু দায়িত্ব আছে, যাতে নিজেরা তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে চলাচল করে। এছাড়া অনলাইনেই বিক্রি হচ্ছে শতভাগ ট্রেনের টিকিট। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং বরিশাল নদীবন্দরে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। লঞ্চে যাত্রী পরিবহনের খবর জানতে প্রথমেই যাচ্ছে সদরঘাটে রাকিবের কাছে। রাকিব। হ্যাঁ ইমদাদ, আপনি জানেন যে মূলত সাধারণ ছুটি শেষে আজ চতুর্থ দিনের মতো লঞ্চ যাত্রা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তো প্রথম 3 দিনের চেয়ে আমরা দেখেছি যে লঞ্চের যে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে অনেকটা আজ কঠোর অবস্থানে গিয়েছে বিআইডব্লিউটিএ, এবং আজকে আমরা দেখেছি যে যাতে একসঙ্গে কোনো লঞ্চে বেশি চাপ না পড়ে কিংবা কোনো যাত্রীদের যাতে লঞ্চে হুড়োহুড়ি করে উঠতে না হয়, সেজন্য এতদিন যে লঞ্চগুলো সকাল থেকে ঘাটে ভিড়ানো হতো না, সে লঞ্চগুলোকে আজ সকাল থেকেই ঘাটে ভিড়তে দেওয়া হয়েছে। বিশেষ করে ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই 3টি জেলার যে লঞ্চগুলো ছেড়ে যায় সদরঘাট থেকে, মূলত সেই ঘাটগুলোতেই গত 3 দিন ধরে ব্যাপক আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি অমান্য হচ্ছিল। তা আজকে আমরা দেখেছি সেই 3টি ঘাটেই সকাল থেকেই এই অঞ্চলে যে লঞ্চগুলো যায় সেগুলোকে ভিড়তে দেওয়া হয়েছে। সে কারণে যাত্রীরা এসেই কিন্তু লঞ্চগুলো পেয়েছেন বলে তাদের সেখানে কোনো হুড়োহুড়ির ঘটনা ঘটেনি। তবে এখানে যে ডেকগুলো রয়েছে সে ডেকে কিন্তু যাত্রীরা কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিআইডব্লিউটি এর শত উদ্যোগ নেবার পরও সেক্ষেত্রে যাত্রীরা বলছেন যে ডেকে যে নির্দিষ্ট পরিমাণ যাত্রী নেবার কথা, তারপরেও লঞ্চ মালিকরা কিংবা লঞ্চের যারা স্টাফ রয়েছেন তারা ডেকে ডেকে যাত্রী তুলছেন। সেক্ষেত্রে সেখানে কোনোভাবেই যে একজন যাত্রীর দুপাশে 3 ফুট করে 6 ফিট দূরত্ব থাকবার কথা সেটি কিন্তু কোনোভাবেই থাকছে না। যদিও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমরা দেখেছি প্রতিটি গ্যাংওয়েতে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে, যাত্রীদেরকে পুরোপুরি স্যানিটাইজ করে প্রবেশ করানো হচ্ছে, কিংবা আমরা দেখেছি তাপমাত্রা মেপে যাত্রী ঢুকানো হচ্ছে। কিন্তু এই উদ্যোগগুলো কিন্তু বিশেষ করে যাত্রীদের অসচেতনতা এবং মালিকদের যে
অতিরিক্ত যাত্রী নেওয়ার এখনো প্রবণতা, সেটি করবার কারণে কিন্তু সামাজিক দূরত্ব কোনোভাবেই বজায় থাকছে না। আপনি দেখছেন যে এখন যতই সময় গড়াচ্ছে তত যাত্রী চাপ বাড়ছে। এখন আমরা যে অঞ্চলটিতে রয়েছি মূলত এখান থেকে বরিশাল জেলা, পিরোজপুর জেলা, ঝালকাঠি জেলা এসব এলাকার লঞ্চ ছেড়ে যায়। তো এসব এলাকায় কিন্তু মোটামুটি যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে প্রতিটি লঞ্চের, সে পরিমাণ যাত্রী নেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখেছি অনেক লঞ্চেই এখানে যেটি বিএডব্লিউটির যে উদ্যোগ সেটি ছাড়াও লঞ্চ মালিকরা কিন্তু এখানে আমরা দেখেছি যে জীবাণুনাশক টানেল বসিয়েছে। কিন্তু সবশেষে যে বিষয়টি বলবো যে যাত্রীদের মধ্যে কোনোভাবেই সচেতনতা তৈরি না হওয়ার কারণেই কিন্তু অনেক উদ্যোগও এখানে এসে কাজ হচ্ছে না। তো মোটামুটি আমার কাছে সদরঘাট থেকে এসেছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী ফিরদৌস সোহাগ রয়েছে বরিশালে, আমরা জানবো সেখানকার খবর। সোহাগ। রাকিব, আপনাকে ধন্যবাদ। বরিশাল নদীবন্দরেও কিন্তু আজও প্রচুর মানুষ রাজধানীমুখী হবার জন্য যাত্রী হয়েছেন বিভিন্ন লঞ্চে। আমি একটি বড় লঞ্চে রয়েছি, আমার পেছনে যে চিত্র রয়েছে সেটি দেখলেই আসলে বোঝা যাবে যে কি পরিস্থিতি বরিশাল নদীবন্দরের। আজ কিন্তু বরিশাল নদীবন্দরে 5টি লঞ্চ রয়েছে। এই 5টি লঞ্চে অন্যান্য দিন ছিল 3-4টি লঞ্চ, আজকে 5টি লঞ্চ রয়েছে। এর মধ্যে সুন্দরবন 11, অ্যাডভেঞ্চার 9, কুয়াকাটা 2, সুরভি 8 এবং ফারহান 8। আর আরেকটা লঞ্চ গ্রিন লাইন, সেটি বিকেলেই ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। তো বর্তমানে যে লঞ্চগুলো রয়েছে প্রত্যেকটা লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী। টইটুম্বুর বিকেল 5:15 মতো বাজে, এখনই এত যাত্রী। আর কিছু সময় পরে 1-1.5 ঘন্টা পরে যে কী অবস্থা হবে সেটা আসলে বোঝাই যাচ্ছে। আসলে দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু এই লঞ্চে ডেক শ্রেণীতে শুয়ে এবং বসে যাবার জন্য একটি ব্যবস্থায় যেত, এবং সেটি কিন্তু এই এলাকার মানুষের জন্য সুবিধা হতো এক সময়। কারণ হচ্ছে কম ভাড়া এবং আরামদায়ক। এই কারণেই কিন্তু দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগের মানুষ কিন্তু এইভাবে যেতে অভ্যস্ত। কিন্তু লঞ্চ মালিকেরাও সুবিধা করে দিত, অল্প ভাড়ায় নিত। 255 টাকার ভাড়ার জায়গায় কিন্তু আর 200 টাকা 150 টাকাও যাত্রীদেরকে নেওয়া হতো। কিন্তু এই সুবিধাই কিন্তু এখন যাত্রীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে করোনার কারণে। কিন্তু এই সুবিধাটুকু এখন আর সুবিধা নাই, এখন কিন্তু তাদের জীবনের জন্য কিন্তু অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় থাকে না, যাত্রীদের গায়ে গায়ের সাথে লেগে থাকে, এবং এই কারণে কিন্তু করোনার কারণে যেটা করোনা থেকে রক্ষা পাওয়ার যেটা পূর্বশর্ত সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখা, সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, নারী পুরুষ শিশু নির্বিশেষে কিন্তু একই অবস্থায় তারা বসে আছে, কেউ শুয়ে আছে, কিন্তু শুয়ে আছে কেউ। এই কারণে কিন্তু এই সমস্যাটি তৈরি হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারা যে জিনিসটি আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন এই পরিস্থিতির উন্নতি কিভাবে করা যায়। কথা বলেছিলাম লঞ্চ মালিকদের সাথে, তারা অবশ্য জনসাধারণের কথা চিন্তা করছেন। আবার আমি লঞ্চ মালিকদের একজন লঞ্চ মালিকের সাথে কথা বলেছি, তারা অবশ্য এই ডেক শ্রেণী বিলুপ্ত করার পক্ষে নয়। কারণ হচ্ছে ডেক শ্রেণীতে কিন্তু ব্যবসার যে বিষয়টি, এটি একদিকে জনগণের যেভাবে সুবিধা হয়, লঞ্চ মালিকদেরও কিন্তু ব্যবসার জন্য ভালো। আর এই কারণে কিন্তু সাধারণত লঞ্চ মালিকরা চান না এই জিনিসটির মানে ডেক শ্রেণী বিলুপ্ত হোক, এটা আসলে চান না। তবে একটা কথা তারা বলেছেন যে যদি লঞ্চ মালিকের একটা কথা কিন্তু বলছেন আমাকে, সেটি হচ্ছে যে সরকার অর্ধেক লঞ্চ নিতে বলেন, যদি লঞ্চ ভাড়া বৃদ্ধি করা হয় তাহলে তাদের জন্য সুবিধা হয়। তো এই ছিল বরিশাল নদীবন্দর থেকে বরিশাল আজকের পরিস্থিতি। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ, এবং এর আগে সদরঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। করোনার ঝুঁকি নিয়ে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে রাজধানীমুখী মানুষের খবর জানাতে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে এই পদ্মা পাড়ি দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ পার হচ্ছে। এই সংক্রমণ ঝুঁকি নিয়ে তারা লঞ্চে এবং স্পিড বোটে পার হচ্ছে। এই সকালে গ্রীষ্মের এই তাপের মধ্যে কিন্তু হাজার হাজার মানুষকে আমরা পার হতে দেখেছি, এবং এই লঞ্চগুলোতে গাদাগাদি ভিড়ের কারণে কিন্তু সংক্রমণ ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু এই নিয়ে কিন্তু কোনো রকম সামাজিক দূরত্বের বালাই নেই। ওদিকে ফেরি চলছে 13টি, সেখানে গাড়ি পারাপার হচ্ছে, এবং 14টি পরিবহনের 350 বেশি যানবাহন কিন্তু এখান থেকে বিভিন্ন পরিবহনগুলোতে যাত্রী পারাপার করছে, ঢাকায় নিয়ে যাচ্ছে। কিন্তু এই পদ্মা পাড়ি দিতে গিয়ে যে
লঞ্চগুলো এবং স্পিড বোটে গাদাগাদি ভিড় সেগুলো কিন্তু দেখার কেউ নেই। যাত্রীরা বলছেন যে আমরা বাসে করে কিন্তু সামাজিক দূরত্ব মেনে এখানে আসার পরে এই লঞ্চে যে গাদাগাদি ভিড়, এতে আমাদের সংক্রমণ ঝুঁকি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে আমরা লঞ্চে এবং স্পিড বোটে পার হচ্ছি। এদিকে পদ্মায় যে লঞ্চগুলো চলছে সেখানে কিন্তু এখানে পদ্মার পানি বেড়েছে এবং স্রোতের তীব্রতা কিন্তু বেড়ে গেছে। পার সেকেন্ড এখানে 1.5 মিটার কিন্তু গতি স্রোতের। তারপরে যে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো, এতে কিন্তু ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। আর এই যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট, এই শিমুলিয়া ঘাটে যে প্রচুর সংক্রমণ ঝুঁকি নিয়ে হাজার হাজার যাত্রী আছে, এই কারণে কিন্তু স্থানীয় প্রশাসন এবং এখানকার যারা আছেন সবার মধ্যে সংক্রমণ ঝুঁকি বেড়ে গেছে। মুন্সিগঞ্জে কিন্তু এ পর্যন্ত 802 জনের করোনা শনাক্ত হয়েছে, যার কারণে এখানকার প্রশাসন এবং সর্বস্তরের লোকের মধ্যে কিন্তু করোনা সংক্রমণ ঝুঁকি আছে। এই যে লঞ্চ স্পিড বোটে যে গাদাগাদি ভিড়, এই ক্ষেত্রে কিন্তু আমরা BIWT এর কোনো দায়িত্বশীলকে দেখিনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনেরও কিন্তু তেমন আমরা উপস্থিতি লক্ষ্য করছি না। যে এই জেলা প্রশাসন থেকে 13 দফার যে সামাজিক দূরত্বের জন্য এবং গণপরিবহন চলবার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনাগুলো কিন্তু আমরা বাস্তবে লক্ষ্য করতে পারছি না। এদিকে এই ফেরি চলাচলের ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি দেখা দিয়েছে, লোহজং টার্নিং এ ডুবোচর দেখা দিয়েছে। সে এই সার্বিক ব্যাপারে কিন্তু আগামীকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এখানে পরিদর্শন করবার কথা আছে। এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ পরিস্থিতি। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এদিকে 2 মাসের বেশি সময় পর অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলেও আশানুরূপ যাত্রী মিলছে না। যাত্রী সংকটে বাংলাদেশ বিমানের আজ ও আগামীকালের সব ফ্লাইট বাতিল হয়েছে। করোনা আতঙ্কে প্রাথমিক পর্যায়ে কম হলেও ক্রমশ যাত্রী বাড়ার প্রত্যাশা সিভিল এভিয়েশনের। বাকি 4টি অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চালু করতে চায় বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানবো হাজিরা শিউলির রিপোর্টে। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিমান চলাচল শুরুর প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে মাত্র 24টি ফ্লাইট অনুমোদন দেয় সিভিল এভিয়েশন। সাথে জুড়ে দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষার 35 দফা নির্দেশনা। বিমান সংস্থাগুলোর প্রত্যাশা ছিল সাধারণ ছুটিতে আটকে পড়া মানুষ কর্মস্থলে যোগদান বা বাড়ি যেতে বেছে নেবেন আকাশপথ। কিন্তু এখনো পিছু ছাড়েনি ভ্রমণে ভীতি। স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা নেওয়ায় ক্রমশ যাত্রী বাড়বে এমন প্রত্যাশা সিভিল এভিয়েশনের। আপাতত কয়েকদিন যাত্রী সংখ্যা কম হতে পারে, কারণ সব যাত্রীরই একটা সংখ্যা আছে, কারণ আমাদের দেশে এখনও ঝুঁকিটা অনেক বেশি। তবে আমরা যে ব্যবস্থা বিমানবন্দরে নিয়েছি, জনগণ যদি যখন জানতে পারবে যে এটা সেফ হবে ট্রাভেলটা, তখন যাত্রী সংখ্যা বাড়বে। এদিকে সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য কর্মকর্তা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় রাজশাহী, বরিশাল, যশোর ও কক্সবাজার রুটে ফ্লাইট চালু করা যাচ্ছে না। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে 2 মাস আগে চিঠি দেওয়া হলেও সাড়া না মেলার অভিযোগ শাহজালাল বিমানবন্দরের পরিচালকের। আমরা চাই যে ডোমেস্টিকটা পুরোটাই আগের মতো চালু হোক, সবগুলো স্টেশন চালু হোক। সবগুলো স্টেশনেই আমার ধারণা বাংলাদেশে যে ডোমেস্টিক যারা অপারেট করছেন তারা সবাই প্রস্তুত আছে। কোভিড বিস্তার রোধের জন্য আমাদের বিমানবন্দরগুলোতেও ফ্লাইটে চলার আগে বা ফ্লাইটে নামার পরে এই স্বাস্থ্যের যে সুবিধাদি বা যে সরঞ্জামাদি এবং জনবল দরকার সেগুলি সরবরাহ করার জন্য আমরা তাদের চিঠি দিয়েছি, বাট তারা এখনও এ সমস্ত জায়গায় যন্ত্রপাতি বা জনবল কিছুই তারা সরবরাহ করেনি, যার কারণে আমরা আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ওই 4টি বিমানবন্দরে কোনো ফ্লাইট চালু করতে পারছে না। শাহজালাল সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরে চিকিৎসক থাকলেও বাকি 4টি বিমানবন্দরে নেই থার্মাল স্ক্যানার ও চিকিৎসক। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি ক্যাথলিক চার্চ পরিচালিত ঢাকার এই 4টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব প্রক্রিয়ায় 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির যে অনুমতি দেওয়া হয়েছিল তা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুন অর রশিদ এর সই করা এক বিজ্ঞপ্তিতে আদেশটি স্থগিত করা হয়। মাত্র একদিন আগেই ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে এই 4টি কলেজকে 20 জুনের মধ্যে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে বোর্ডকে জানাতে বলেছিল। 31 মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে 82.87% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরাই এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হবেন। নামে নামে জমে টানে বিষয়টি যেন আবারও প্রমাণিত হলো। শুধুমাত্র বাবা ও নিজের নামের সঙ্গে মাদক মামলার এক আসামির নামের মিল থাকায় 3 মাস ধরে জেল খাটছেন শারীরিক প্রতিবন্ধী
যুবক রুবেল। দ্রুত মুক্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করার ঘটনায় ভুল স্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি। এদিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। অপরাধ না করেও শুধু নামের মিল থাকায় ৩ মাস ধরে জেল খাটছেন চাঁপাইনবাবগঞ্জের শারীরিক প্রতিবন্ধী রুবেল। মাদক মামলার আসামি রুবেলকে ধরতে গিয়ে আসামি ও তার বাবার নামের সঙ্গে মিল থাকায় গ্রেফতার করা হয় শারীরিক প্রতিবন্ধী রুবেলকে। বিষয়টি বারবার বলা হলেও আমলে নেয়নি পুলিশ। শিবগঞ্জ থানার ওসির দাবি, নামের মিল থাকায় এ ভুল হয়েছে। একই গ্রামে দুজনের নাম, বাবার নাম সবই একই। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে শারীরিক প্রতিবন্ধী ছেলের মুক্তি চেয়েছেন তার পরিবার। ধরে নিয়ে গেছে 3 মাস থেকে আমার ছেলেটা বিনা অপরাধে জেল খাচ্ছে। তার জন্য আমি সুস্থ বিচার চাই। আমার ক্ষতিপূরণ যেটা হয়েছে ঘটনাটি গড়িয়েছে উচ্চ আদালতেও। নির্দেশ দেয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্তের। চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করেন এই মর্মে যে এরই ভিত্তিতে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করেন এবং একটি নির্ধারিত সময়ের পরে মহামান্য হাইকোর্ট বিভাগকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই মর্মে অবহিত করা হয়। গত 10 মার্চ রাতে মাদক মামলায় শিবগঞ্জের জামাইপাড়া গ্রাম থেকে নিরপরাধ রুবেলকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ নদী ভাঙনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ জনপদ। গত এক সপ্তাহে যমুনার করাল ঘাসে বিলীন হয়ে গেছে বসতবাড়ি ও ফসলি জমি। বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানও। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীর তীরের বাসিন্দাদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে 700 কোটি টাকা প্রকল্প নেওয়া হয়েছে ব্যবস্থা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। আমপানের পর পানি কমলেও থামেনি ভাঙন। প্রতিদিনই কোথাও না কোথাও নদী গ্রাস করে নিচ্ছে জমি। ছোট হচ্ছে স্থলভাগের মানচিত্র। বর্ষা মৌসুমের আগেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে যমুনা নদী। গত কয়েকদিনে তীব্র ভাঙনে বিলীন হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, বায়ুখোলা ও আশপাশের গ্রামের কয়েকশো ঘর। আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। করোনার থাবায় কর্মহীন হয়ে পড়া মানুষগুলো এবার মাথা গোজার ঠাইটুকু হারিয়ে চরম বিপাকে। যমুনার করাল গ্রাসে কমছে না দুর্দশা। আমারই বাড়ি ঘর ছিল, এখন আমি কিছুই নেই। একটা নদীর ভাঙনে, একটা ঘূর্ণিঝড়, একটা করোনা, এক মুহূর্তে কাজ করতেছে, এক মুহূর্তে ডইসা গেছে। মেলা ভাঙনি, মেলা জায়গায় ঘুরছি গেছি, কিন্তু এখন আর অসহ্য গেছে। খুব আতঙ্কে থাকি, কোন সুম নদী ভাঙে আমাদের ঘর বাড়ি চলে যায়, আমাদের দেখার মতো কেউ নাই। বসতবাড়ি ছাড়াও বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা সহ বিস্তীর্ণ জনপদ। ভেঙে গেছে স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনাও। এতে আসন্ন বর্ষা মৌসুম নিয়ে চরম আতঙ্কে নদী তীরের মানুষ। নদীর পাড়টা ভালো করে জানি বুলুক দিয়ে বান্ধা দেয়, আমরা এই সাহায্য চাই। মজবুত করে কাজটা করে তাহলে এলাকাবাসী থাকতে পারবে। এ অবস্থায় স্থায়ী বাঁধ সহ নানা পরিকল্পনার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। এই 6.5 কিলোমিটার জায়গায় একটা স্থায়ী কাজ করার জন্য একটা প্রকল্প, প্রায় 700 কোটি টাকার একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে আছে। এটা অনুমোদন হলে এখানে স্থায়ী কাজ হবে। মঙ্গলবার পর্যন্ত শাহজাদপুর উপজেলার 1.5 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে যমুনা নদীতে। হুমকিতে আরো অন্তত 10টি গ্রামের বিস্তীর্ণ জনপদ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে বেশ কয়েক জাতের আম। তবে করোনার কারণে আম বাজারজাত করা নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। এই সংকটের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন রাজশাহী থেকে ঢাকায় স্বল্প মূল্যে আম পাঠানোর জন্য আগামী 5 জুন থেকে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। এতে লাভবান হবেন বাগান মালিকরা, এমনটাই বলছেন গবেষকরা। সাইফুর রহমান রকি জানাচ্ছেন বিস্তারিত। রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে পরিপক্ক হতে শুরু করেছে আম। এ কারণে আম ভেঙে তোলা হচ্ছে রাজশাহীর বানেশ্বর হাটে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাইরের ব্যাপারীর সংখ্যা এবার কমে গেছে বলে জানান বিক্রেতারা। মানে কিনলেও বেচা যাচ্ছে না, গৃহস্থরা বেচতে যাচ্ছে না, এত কম দামে আম, এই অবস্থা। বাইরে আম পাঠানো একটু সমস্যা হচ্ছে, তো গাড়ি যোগাযোগ কম। এই 2 দিন হলে খুলে দিয়েছে গাড়ি, এই জন্য এখন পাঠাচ্ছি হালকা পাতলা গাড়ি।
এছাড়া হাটে ক্রেতা সংখ্যাও কম থাকায় বেচাকেনাও একেবারে কম বলে জানান তারা। বেচাকেনা হচ্ছে না, আমের দাম খুবই কম, এই জন্য আমরা বিপাকে পড়ে গেছি আর কি। বর্তমানে লকনা আম প্রতিমন বিক্রি হচ্ছে 900 টাকায়, হিমসাগর আম বিক্রি হচ্ছে 1800 টাকায়, গুটি আম প্রতিমন বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায় এবং গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2400 টাকা মন দরে। হাটে আম কিনতে আসা ক্রেতারা বলছেন এখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, এ কারণে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। বেশ কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতেছে, অনেকে মানতেছে না। অল সাইড থেকে এখানে মানুষ আসছে, সেখানে কি বলে অনেক ঝুঁকিপূর্ণ, এই সাইডটা প্রশাসনিকভাবে নজর দেওয়া উচিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার আম বাজারজাত করা নিয়ে চিন্তিত বাগান মালিকরা। এই সংকটের কথা বিবেচনা করে আগামী 5ই জুন থেকে ট্রেনে রাজশাহী থেকে ঢাকায় মাত্র 2 টাকা কেজিতে আম পাঠাতে পারবেন ব্যবসায়ীরা, এমনটাই জানিয়েছেন ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা। ট্রেনের মাধ্যমে গেলে হবে কি, এর ঝাঁকি কম লাগবে, আমগুলো ভালো থাকবে, এর যে খরচ সেটা নিশ্চয়ই অনেক কম পড়বে, তাদের আশা সেগুলো তারা পূরণ হবে এবং তাদের যে আর্থিকভাবে তারা নিশ্চয়ই বেনিফিটেড হবে। এতে তাদের যে লোকসানের আশঙ্কা তা অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি। রাজশাহীর বানেশ্বরহাট থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় একদিনে আরও 37 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 746 জন, শনাক্ত 2695 জন। লাশ দাফন বা সৎকার নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টার মধ্যেই দিতে তাগিদ মন্ত্রণালয়ের, জনবল সংকট সহ নানা অজুহাত অধিদপ্তরের। নামের মিল থাকায় মাদক মামলায় 3 মাস ধরে জেল খাটছেন শারীরিক প্রতিবন্ধী যুবক রুবেল। ভুল স্বীকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসির, তদন্তের নির্দেশ উচ্চ আদালতের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।